তার মধ্যেও মনে খুব দুঃখ হয় যে আমি যেভাবে আছি সাধারণভাবে, কিন্তু রাস্তায় যারা আছে, যারা আমাদের দেশের গরিব মানুষ, সবচেয়ে মানে নিম্নবিত্ত গরিব, এই সমস্ত মানুষগুলো পথে ঘাটে আছে, শিশুরা জামা কাপড় পরছে না, সেই জন্য অনেক সময় ভেতরে কষ্ট হয় যে আমি হয়তো অনেক ভালো আছি। ভয় পেয়ে ক্যান্সেল করলো যে আন্দোলনের শক্তিকে যে কোনো দল আর কি ভয় পায়, সেকে যেভাবে তারা বিভিন্নভাবে ভয় প্রলোভন নানান রকম অত্যাচার করে মানসিকভাবে তারা ভোটটাকে নিতে চাইছে। আজ আমরা রয়েছি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের এমন এক প্রার্থীর সাথে যার ব্যাংক ব্যালেন্স মাত্র 598 টাকা। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। আমরা রয়েছি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী মাধবীলতা পালের সাথে। তার কি বিষয় বৃত্তান্ত এবং ব্যাংক ব্যালেন্স সম্পর্কে অবশ্যই আমরা তার সাথে সরাসরি কথা বলছি। দিদি, আরসিটিভি সংবাদে আপনাকে স্বাগত। নমস্কার। দিদি, আমরা আপনার হলফনামায় আপনি জানিয়েছেন যে আপনার ব্যাংকের খাতায় 598 টাকা রয়েছে। বিষয়টা সম্পর্কে যদি বলেন। বিষয়টা হচ্ছে, আমি জানতে পারলাম এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমাকে প্রার্থী করা হয়েছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। তখন আমি জানতে পেরে আমি 598 টাকা রেখেছি আর কি বইয়ে, যেহেতু ইলেকশনের সময় লাগবে, বই দেখাতে হবে, সেই কারণে রেখেছি আর কি। আর এমনি সারা বছর কত, মানে আপনার ব্যাংক ব্যালেন্স কত থাকে? আমার মানে যেটা সত্যি কথা, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, সেটা আপনারা ইনকোয়ারি করতে পারেন। আর বিষয়টা হচ্ছে যে আমি একজন হোল টাইমার এসইউসিআই দলের কর্মী। আমি সর্বক্ষণ মানুষের জনজীবনের সমস্যা নিয়ে আন্দোলন পরিচালনা করি, আন্দোলন করে থাকি। ফলে জনগণের উপরেই আমার নির্ভর, সেই কারণে আমার ব্যক্তিগতভাবে কোনো ব্যাংক ব্যালেন্স নেই। অথবা স্থাবর অস্থাবর সম্পত্তি কিংবা সোনা গয়না কিছু? না, যেহেতু সোনা গয়না আমি নিজেও পড়ি না, অলংকারটা একটা মানুষের মানে বাহ্যিক একটা ব্যাপার, এবং এটা মেয়েদেরকে বেঁধে রাখার একটা সেই আদিমকাল থেকে এসছে। ফলে এই সংস্কার থেকে আমি মুক্ত হতে চাই, এবং মুক্ত হওয়ার জন্যই আমার কোনো সোনা গয়না আমি নিজেও পড়ি না এবং নাইও। আর বাড়ি জমি জায়গা এগুলো তো প্রশ্নই নেই, এগুলোও নেই। তো কিভাবে লড়াইয়ের ময়দানে নেমেছেন? আমি তো সাধারণ মানুষের কাছে হাত পাচ্ছি, আপনারা সহযোগিতা করেন। নির্বাচনটাকেও যেহেতু আমরা আন্দোলন হিসাবে দেখি, এবং নির্বাচনে জিতলে আমি বিধানসভার ভেতরে এই এলাকার মানুষদের নিয়ে আমি লড়াই করব। ফলে আমি সাধারণ মানুষের কাছ থেকে হাত পেতেই আমি কালেকশন করছি। নমিনেশনের টাকাটাও আমি জোগাড় করেছি, ওইভাবে সবাই দিচ্ছে। এসইউসিআই দলের নাম শুনলেই সবাই দিচ্ছে, কারণ আন্দোলনের সময় আমরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়েই, আর্থিক সহযোগিতা নিয়েই আন্দোলনগুলো পরিচালনা করি। ফলে এই ইলেকশনে নির্বাচনেও আমি সেটাই করছি। বিভিন্ন জায়গায় প্রচারে যেতে হচ্ছে এবং আনুষঙ্গিক তো খরচ হয়, সেক্ষেত্রে সেই খরচটা কিভাবে আপনি তুলছেন? খরচটা হচ্ছে কালেকশন করছি, আমাদের পোস্টার, হ্যান্ডবিল। এবার অন্যান্য দলের মতো তো আমরা ইলেকট্রনিক্স বন্ডের মধ্য দিয়ে তো আমরা টাকা নিতে মানে নেব না আর কি, এবং পুঁজিপতি শ্রেণীর কাছ থেকে আমরা টাকা নেব না। যা এই সমস্ত দলগুলো যারা দাঁড়িয়েছে দেখেছেন, তারা তাদের কাছ থেকে টাকা নেয়, টাকা নিয়ে জিতে গিয়ে পুঁজিপতি শ্রেণীর গণতন্ত্রকে রক্ষা করে। সাধারণ মানুষের গণতন্ত্র তো নেই, সেটা তো রক্ষার প্রশ্নই আসে না তাদের পক্ষে। ফলে আমরা চাঁদা তুলছি, এবং যাওয়া আসার ভাড়া এলাকার মানুষ দিচ্ছে। আমরা বিভিন্ন বাড়িতে বলছি যে আমরা আজকে দুপুরে খাবো, এবং এটা আমরা সারা বছরই করে থাকি আর কি। আন্দোলন করার সময়ও করি, এখনও করি, মানে ইলেকশনের সময়ও আমরা করছি। একটু ব্যক্তিগত প্রশ্নে যাচ্ছি যে তাহলে আপনি সারা বছর কিভাবে আপনার নিজস্ব মানে খরচ অথবা জীবনযাপন কিভাবে করেন? প্রথম কথা হচ্ছে যে আমি তো সাধারণ মানুষের উপরেই ভরসা করি। তারপরে আমার পরিবারের লোকজন আছে, তাদের বাড়িতে যাই। আমাদের পার্টির যারা মানে আমাদের সহযোগিতা করেন, তাদের আমাদের সমর্থন করেন, তাদের বাড়িতে যাই। এবং অনেকেই আমাদের জানেন যে এসইউসিআই দলের কর্মী আসছেন মানে তাকে খেতে দিতে হবে, রাখতে হবে, এবং তার যে সমস্যা সেটা দেখতে হবে। এটা অলরেডি মানে আমাদের পার্টি নেতৃত্ব যারা সেন্ট্রাল কমিটির লিডার, তারাও কিন্তু
মানে কি বলবো যে তাদের ব্যক্তিগত জীবন এবং পার্টি জীবন একদম এক। ফলে তারাও কিন্তু এইভাবে জনগণের উপর নির্ভর করেই চলে। মানে খুবই সাধারণ জীবনযাপন হ্যাঁ, করেন। খুবই সাধারণ জীবনযাপন করার চেষ্টা করি। তার মধ্যেও মনে খুব দুঃখ হয় যে আমি যেভাবে আছি সাধারণভাবে, কিন্তু রাস্তায় যারা আছে, যারা আম, আমাদের দেশের গরিব মানুষ, সবচেয়ে মানে নিম্নবিত্ত গরিব, এই সমস্ত মানুষগুলো পথে ঘাটে আছে, শিশুরা জামা কাপড় পরছে না, সেই জন্য অনেক সময় ভেতরে কষ্ট হয় যে আমি হয়তো অনেক ভালো আছি। রাজনীতিতে কি করে প্রবেশ হলো যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন স্কুলে হচ্ছে ডিএসওর ছাত্র সংগঠন যায় এবং প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল, যেখানে আমি যেহেতু একটা নিম্নবিত্ত ঘরের মেয়ে, ফলে আমরা প্রাইভেট স্কুলে পড়তে পারিনি, ইংরেজি পড়তে পারিনি। সেই সময় সেই ডিএসওর ছাত্রকর্মীদের সাথে আমার যোগাযোগ হয় এবং সেই সময় বিগত দিনে যে সরকার ইংরেজি তুলে দিয়েছিল, পাশ ফেল তুলে দিয়েছিল, তা সেই আন্দোলনের সাথে আমি ওতপ্রোতভাবে যুক্ত হই এবং আমার খুব ভালো লাগে। পাশাপাশি এই যে দেখছেন মাস্টারদা সূর্য সেন, কমরেড শিবদাস ঘোষের ছবি দেখছেন, এবং কমরেড শিবদাস ঘোষের আদর্শে ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজি এদের আদর্শে আদর্শিত হয়ে তাদের জীবনকে কিছুটা হলেও মানে পরিবেশের মধ্যে, নিজের মধ্যে আনার চেষ্টা করছি। আর হচ্ছে আগামীতে আমি জনগণের উপরে আস্থা রাখছি এবং এই এলাকার সমস্যা নিয়ে আমি বিধানসভার ভেতরেও লড়ব। ফলে আমি কিন্তু ব্যক্তিগতভাবেও আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবং কলেজে যখন পড়ি, কলেজে জেনে থাকবেন যারা আমার বন্ধুরা আছে, তো বিগত দিনে আমি কলেজে বহু ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে লড়েছি এবং আমার উপরে অত্যাচার হয়েছে। ডিএসওর কর্মী যারা ছিল তাদের উপরেও অত্যাচার হয়েছে, মারধর হয়েছে ব্যাপক পরিমাণে। তা সত্ত্বেও আমি লড়েছি। পুলিশের অত্যাচারের শিকার বারংবার হয়েছি, প্রচুর মামলা দিয়েছে আমার উপরে, সেখানে আমরা লড়াই করেছি। এই কিছুদিন আগেও আপনারা জানেন যে আমার বাড়িতে এই আশাকর্মীদের আন্দোলন আমরা করছি, শুধু পশ্চিমবঙ্গ জুড়ে না, সমস্ত অল ইন্ডিয়া জুড়ে। সেখানে কলকাতাতে গত 21শে জানুয়ারি আমাদের একটা বড় সমাবেশ ছিল এবং স্বাস্থ্য ভবন ঘেরাও ছিল। সেইখানে আমার বাড়িতে প্রচুর পুলিশ নিয়ে এসে, আপনারা সেখানে ছিলেন, এবং স্টেশনে আমার টিকিট কাটা সত্ত্বেও স্টেশনে 200-250-র ওপরে রায়গঞ্জ থানার আইসি নিজে উপস্থিত থেকে সেখানে আমাকে যেতে দিল না, ঘেরাও করে রাখলো। এবং ওখানে যে রেল পুলিশ ছিল, আরপিএফ ছিল, তারা সহযোগিতা করলো রাজ্য পুলিশকে, করে সেখানে আমার যাওয়াটাকে ক্যান্সেল করলো। মানে ভয় পেয়ে ক্যান্সেল করলো যে আন্দোলনের শক্তিকে যে কোনো দল আর কি ভয় পায়। সেই জন্য আমরা যে দাঁড়িয়েছি এবং আমি যে বাড়ি বাড়ি প্রচার করছি, সেখানে দেখতে পাচ্ছি মানুষের এত আস্থা এবং পার্টির প্রতি আমাদের চাইছে মানুষ যে আপনারা আসলে মানুষের সমস্যার সমাধান হবে, অবশ্যই হবে। তো কিন্তু মানুষকে যেভাবে তারা বিভিন্নভাবে ভয় প্রলোভন নানান রকম অত্যাচার করে মানসিকভাবে তারা ভোটটাকে নিতে চাইছে, ফলে মানুষ কিন্তু এই যে বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে স্মার্ট মিটার যে বসবে এবং স্মার্ট মিটার বসালে, জোর করে বসাবে সরকার, আমাদের আন্দোলনে এখন বন্ধ আছে, স্মার্ট মিটার বসলে সাধারণ মানুষ, আমাদের মতো মানুষ বিদ্যুৎ রাখতে পারবে না। আচ্ছা, বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? সাধারণ মানুষ কি বলছে? খুব ভালো সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ তো ম্যাক্সিমাম, তো আমি তো নিজেই বুঝতে পারিনি যে রায়গঞ্জের প্রত্যেকটা এলাকায় আমাকে চেনে আন্দোলন, এবং আমি এটা একদম মানে সমার্থক হয়ে গেছে, আমাকে চেনে। ফলে আমাকে বলছে যে হ্যাঁ, আপনি তো এত লড়াই আন্দোলন করছেন, অবশ্যই আপনাদের দল লড়াই করছে। এই আস্থাটা কিন্তু আমাদের প্রতি আছে এবং নিঃশর্তভাবে আমরা যে লড়াইটা করছি, যে আজকে আমি বলছি না যে অন্যান্য দলের মতো যে লক্ষ্মীর ভাণ্ডার করে দেব, চাকরি দেব। আমাদের দাবি হচ্ছে যে পুঁজিপতি শ্রেণী যতদিন থাকবে এই দলগুলো হচ্ছে তাদের নায়েবের মতো কাজ করছে। ফলে পুঁজিবাদকে অপসারণ করেই সাধারণ মানুষের মুক্তি আসবে
এবং এই গণতন্ত্রের মধ্যেও মানুষের মৌলিক অধিকারগুলোকে মানে তারা কিন্তু মৌলিক অধিকারগুলো পাচ্ছে না, ফলে মৌলিক অধিকার কিন্তু তারা রক্ষা করতে পারে যদি সরকারের সদিচ্ছা থাকে। যেমন স্কুল তুলে দিচ্ছে, সরকারি স্কুল তুলে দিচ্ছে। অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলে 8,207টা স্কুল তুলে দিয়েছে এবং অল ইন্ডিয়ায় কয়েক লক্ষ। তাহলে সরকারি স্কুলে কারা পড়ে? সরকারি স্কুলে হচ্ছে আমাদের মতো ঘরের ছেলে মেয়েরাই পড়ে। শিক্ষার দাবিতে আমরা লড়ছি, কারণ এটা মৌলিক অধিকার। শিক্ষা সবাইকে দিতে পারে গভর্নমেন্ট, ইচ্ছা নেই। শিক্ষা খাতে খরচে যে বিধানসভায় যদি কোনো দল আসে তাহলে তারা কি করবে, যে কোনো দলই আসুক না কেন, তাহলে তারা কি করবে, শিক্ষার ক্ষেত্রে কিন্তু বরাদ্দ কমে দেবে। যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট কমাচ্ছে, তেমন স্টেট গভর্নমেন্ট, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট কমাচ্ছে। ফলে শিক্ষা তারা চায় না, মৌলিক অধিকার দিতে চায় না। স্বাস্থ্যের অধিকার, আমাদের এই জেলাতে এবং আমাদের ব্লকে যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে বিভিন্ন জায়গায়, সেখানে পরিকাঠামো নেই। প্রচুর মানে মানুষ কিন্তু এক একটা উপস্বাস্থ্য কেন্দ্রে 1200, 1300, 1400 মানে পপুলেশন বাস করে। ফলে সেইখানে মানে কোনো ওষুধ পাচ্ছে না, ওষুধ বন্ধ করে দিয়েছে, কোনো ওষুধ পাচ্ছে না। শুধু মায়ের যে টিকাগুলো, যেহেতু শিশু মৃত্যু, মায়ের যে মৃত্যু হচ্ছে সেটা নিয়ে আশাকর্মীরা যেভাবে মানে তারা পরিশ্রম করছে, তারা নিয়ে আসছে হসপিটালে, নিয়ে আসছে উপস্বাস্থ্য কেন্দ্রে, নিয়ে যাচ্ছে নিয়ম করে, ইঞ্জেকশন করাচ্ছে। তো সেইখানে আরও পরিকাঠামোগত উন্নয়ন দরকার। ডাক্তার নিয়োগ করতে হবে এবং ওইখানে নার্স নিয়োগ করতে হবে, তাহলে গ্রামের মানুষ মানে স্বাস্থ্যের পরিষেবাটা ভালো পাবে। এবং মেডিকেল কলেজ এখানে আছে, আমাদের এই জেলাতে কোনো হার্টের ডাক্তার নেই। এবার আমাদের মতো মানুষের যদি কোনো রকম কিছু হয়, আমরা তো ওই এমএলএ এমপিদের মতো আপনার প্লেনে করে লন্ডন আমেরিকায় গিয়ে ট্রিটমেন্ট করতে পারবো না, বাইরে গিয়ে ট্রিটমেন্ট করতে পারবো না। ফলে আমাদের এই মৌলিক অধিকারগুলো কিন্তু যে কোনো সরকার দিতে পারে, কিন্তু সেটা দিচ্ছে না। উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করছে। তাহলে মানুষের যদি উন্নয়ন না হয় তাহলে কার উন্নয়ন হবে বলুন? বিদ্যুতের মাসুল বৃদ্ধি, কৃষকদের ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিনে পয়সায় দেওয়ার কথা এবং কৃষকদের চাষের ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়, কিন্তু সেখানে দিচ্ছে না। ফলে কৃষক ফসলের দাম পাচ্ছে না, আত্মহত্যা করছে। এবং সারের দাম মানে সারের দাম এত করেছে, সার, বীজ, কীটনাশক এত করেছে যে সাধারণ কৃষক জমিই রাখতে পারছে না। ফলে সমস্তটাই হচ্ছে আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। ফলে তার বিরুদ্ধেই আমাদের লড়াই। দিদি, তাহলে তো এটা বলাই যেতে পারে যে রায়গঞ্জ বিধানসভার সবচেয়ে গরিব যদি প্রার্থী হয়ে থাকেন আপনার হলফনামা অনুযায়ী, তাহলে তো আপনি মাত্র 598 টাকা। তো সেক্ষেত্রে লড়াইটা কতটা মানে কষ্ট হচ্ছে অথবা কঠিন হচ্ছে বলে মনে হচ্ছে? না, আমি নিজেকে গরিব মনে করি না। কারণ হচ্ছে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে আদর্শিত, মাস্টারদা সূর্য সেনের আদর্শে আদর্শিত। উনি তো মাস্টারমশাই ছিলেন, চাকরি ছেড়ে, নেতাজি সুভাষচন্দ্র বসু চাকরি ছেড়ে, বিশাল বাড়ি ঘর ছেড়ে দেশের জন্য সেবা করেছিলেন। ফলে এই হেভি ওয়েট হচ্ছে তাদেরকেই আমি মনে করি। ফলে আমি কিন্তু মানে সাময়িক অর্থনৈতিক দিক থেকে দুর্বল হলেও যেহেতু জনগণ আমার পাশে আছে, ফলে আমি কিন্তু সত্যি সত্যি হেভি ওয়েট আমি নিজেকে মনে করছি। কারণ চুরি দুর্নীতি করে কোম্পানিদের কাছ থেকে আতাত করে টাকা নিয়ে ইলেকশনে লড়ে গিয়ে আবার বড়লোক শ্রেণীর সেবা করা, এটাকে হেভিওয়েট বলে না, এটাকে কাপুরুষই বলে। জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? আমি 100% আত্মবিশ্বাসী। কারণ লড়াই আমরা করছি, সারাক্ষণই আমি রাস্তায় আছি, দেখছেন আমাদের দল রাস্তায় আছে। ফলে আমরা যে লড়াইটা করছি এবং জনগণ কিন্তু আমাদের প্রতি মনে প্রাণে আস্থা রেখেছে আর কি, আমি যেটা প্রচারে গিয়ে দেখছি। না হলে এই মানে এত ক্রাইসিস সময়ে তাদেরই অর্থ নেই। পরশুদিন আমি একটা জায়গায় কালেকশন করতে বাড়ি বাড়ি যাচ্ছি, প্রচার করছি, কালেকশন করছি। একজন পরিচারিকা সে কাছ থেকে ফিরছে, তার কাছে 10 টাকা ছিল। সে এসে বলছে, দিদি আপনাকে তো সবসময় দেখি আন্দোলনের জন্য চাঁদা নিন, 10 টাকা দিয়েছে কিন্তু। ফলে তার কাছে কিন্তু 10টা টাকা দেওয়াটা কিন্তু মানে 1000 টাকার মতো সমান। ফলে এই সমস্ত মানুষদের কাছ থেকেই আমরা নিই। ফলে আমরা এইভাবে মানে চলছি এবং আমাদের দল এইভাবেই চলছে। মানে এক কথায় বলা যেতে পারে চাঁদা তুলেই আপনি নির্বাচনে লড়াই করছেন। হ্যাঁ,
মানে প্রতিবারই এই যে আমাদের 230টা যে সিটে লড়ছি ওয়েস্ট বেঙ্গলে, এবং আমাদের জেলায় 8টা সিটে লড়ছি, ফলে সেখানে আমরা টোটালটাই চাঁদার উপরেই নির্ভর করছি। একেবারে আমরা কথা বললাম রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী মাধবীলতা পালের সাথে। তিনি একেবারে স্পষ্টভাবেই জানালেন যে তারা একেবারে সাধারণ মানুষ যারা স্বেচ্ছায় তাদেরকে চাঁদা দিচ্ছেন এবং সেই চাঁদার উপরেই ভরসা করে তারা কিন্তু নির্বাচনে লড়াই করছেন। রায়গঞ্জ থেকে অলোক ঘোষ এবং নীলাঞ্জন দাসের রিপোর্ট, RCTV সংবাদ। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204 774